সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখনকার সেশনে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আমি এই সেশনে ইউনিট বা অধ্যায় 2 থেকে আলোচনা করার চেষ্টা করব 1.6, 1.7, 1.8 এবং 1.9, যেখানে এই বিষয়গুলোর উপরে আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে ডিফাইন কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং, ডিসক্রাইব 4 phases of concurrent engineering, describe the criteria to determine the economical product, এবং সর্বশেষে explain scope and benefits of manufacturing processes. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই একটু দেখে নিতে চাই যে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি আসলে কি এবং সেটি কোনভাবে আমরা ভাবতে পারি। প্রকৃত অর্থে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি প্রকৌশল কর্মকাণ্ড, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, যেখানে একই সাথে একটি প্রোডাক্টের ডেভেলপমেন্ট এবং ডিজাইন করার মাধ্যমে আমি বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রোডাক্টকে বা প্রোডাক্টসমূহকে তৈরি করতে পারি। উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টিভিটি, উৎপাদনের পরিমাণ, এটিকে বাড়িয়ে নেওয়া এবং একই সাথে সময় এবং খরচকে সাশ্রয় করা বা কমিয়ে আনা। ডিফারেন্ট অর্থাৎ বিভিন্ন ওয়ার্কিং টিম, বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন ওয়ার্কশপ বা ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান যে সকল ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস, ম্যানেজমেন্ট টিম, সবাইকে একত্রিত করে সবার মধ্যে আন্তঃসংযোগ, আন্তঃসমন্বয়, আন্তঃসিদ্ধান্ত বজায় রেখে যদি আমরা প্রকৌশল কর্মকাণ্ড এগিয়ে নিতে পারি, ভাবার চেষ্টা করি, প্রয়োগ করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। আমাদের দেশে প্রচুর পরিমাণে বর্তমানে এই পদ্ধতিতে অর্থাৎ এই কৌশলে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড, প্রোডাক্ট উৎপাদন, ডিজাইন করা শুরু হয়েছে। একটি ইন্ডাস্ট্রি তার 4টি ফ্যাক্টরি বা একাধিক ফ্যাক্টরি বা ওয়ার্কশপ বিভিন্ন স্থানে স্থাপন করতে পারে। প্রোডাক্টটি তৈরি করার জন্য যদি 4টি মাত্র অপারেশন দরকার পড়ে, 4টি মাত্র যন্ত্রাংশ তৈরি করার দরকার পড়ে, অথবা এরকম বিভিন্ন অপারেশন বা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার দরকার পড়ে, তাহলে সে ওই 4টি ওয়ার্কিং স্টেশনে কার্যক্রমগুলোকে, অপারেশনগুলোকে বিভাজন করে দিয়ে দিতে পারে এবং দিবে। একই সঙ্গে ওই প্রোডাক্টটি তৈরির জন্য, সম্পাদন করার জন্য 4টি ক্ষেত্রে উৎপাদন হবে এবং সর্বশেষে কোনো একটি জায়গায় এসে যখন সংযোজিত হয়ে, অ্যাসেম্বল হয়ে ফিনিশড প্রোডাক্ট তৈরি হবে। এই যে একটি ধারণা, এই যে একটি প্রক্রিয়া ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে, সেটাকে মূলত অভিহিত করা হয় কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে। তাহলে একই সঙ্গে আমার একই ভাবনার, একই আইডিয়ার, একই প্ল্যানে আমি কর্মযজ্ঞ সম্পন্ন করছি বিভিন্ন ওয়ার্কিং স্টেশনে। তার মাধ্যমে আমি সময়কে বাঁচিয়ে দিচ্ছি, উৎপাদনের জন্য প্রয়োজনীয় গোটা সময়টাকে, খরচ বাঁচিয়ে দিচ্ছি এবং প্রোডাক্টিভিটি বাড়িয়ে নিচ্ছি। এই যে ভাবনা, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। এই কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মূলত একাধিক কি এলিমেন্টস আছে, যেটাকে দারুণভাবে এই প্রক্রিয়াকে, এই কর্মকাণ্ডকে, এই ইঞ্জিনিয়ারিং বিষয়টাকে খুব দারুণভাবে প্রভাবিত করে এবং একান্তভাবে দরকার পড়ে। সেটা হচ্ছে পিপল অর্থ ম্যান পাওয়ার।
স্কিলড অ্যান্ড এক্সপিরিয়েন্সড এমপ্লয়িজ যদি থাকে, তাদেরকে সমন্বিত করে, তাদের মধ্যে সমন্বয় বিধান করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে তাদেরকে যদি আমি একত্রিতভাবে ব্যবহার করার সুযোগ পাই, অর্গানাইজ ওয়েতে বা করা যায়, সেই ভাবনাটি ভাবা হবে এই 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 স্তরে। আরেকটা হচ্ছে প্রসেস, কি এলিমেন্ট। এই যে আমরা যে প্রসেসগুলোকে ব্যবহার করব সেটিকে ইফেক্টিভলি, কার্যকরীভাবে, পদ্ধতিগতভাবে, সিস্টেমেটিক্যালি, এবং তার প্ল্যান থাকতে হবে, তার ফাইনাল একটি টাস্ক বা গোল থাকতে হবে, টার্গেট থাকতে হবে, কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা থাকবে, ইনফরমেশন শেয়ারিংয়ের ব্যবস্থা থাকবে, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্টের বিষয় থাকবে। সব কিছু মিলে এই প্রসেস বিষয়টি ভাবা যেতে পারে। সর্বশেষে আরও দুটো বিষয় থাকবে, তার একটি হচ্ছে টেকনোলজি আর একটি হচ্ছে এনভায়রনমেন্ট। কোন ধরনের টেকনোলজি আমি এখানে ব্যবহার করব? নিশ্চয়ই এই প্রক্রিয়ার মাধ্যমে আরও বেশি আধুনিক, অ্যাডভান্সড এবং অত্যন্ত সমন্বয়যোগ্য কম্প্যাটিবল টুলস এবং টেকনোলজি আমি এই পদ্ধতি ব্যবহার করার সুযোগ পাবো এবং করা হয়। তাহলে আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবো, ডেটা কালেকশন করতে পারবো, ডেটা শেয়ারিং করতে পারবো, মডেলিং করতে পারবো, সিমুলেশন করতে পারবো, টেস্টিং করতে পারবো, এটসেট্রা এটসেট্রা। এবং কোন পরিবেশে বসে এটি কাজ করবে সেটিও যদি আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে নিই, তাহলে নিশ্চয়ই অযাচিত হবে না, এবং তাই করতে হবে। এবং এ কারণেই বলা হচ্ছে কি এলিমেন্টসের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এনভায়রনমেন্ট। যে সাপোর্টিভ এনভায়রনমেন্ট হতে হবে, কর্মপরিবেশ দারুণ হতে হবে, যেখানে সমন্বয় থাকবে, সমবেদনা থাকবে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, আন্তরিকতা থাকবে, একে অপরের মধ্যে ভাবনার বিষয়গুলো, আইডিয়ার বিষয়গুলো, কাজের বিষয়গুলো শেয়ারিং করার একটি ব্যবস্থা থাকবে, দারুণ একটি টিম ওয়ার্কের মধ্যে কাজটি সম্পন্ন হবে। তাহলেই সেটাকে বলা হবে যে দারুণ একটি কর্মপরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্ট। এই চারটি গুরুত্বপূর্ণ এলিমেন্টসের মাধ্যমে এই কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং সম্পাদন হয় বা সম্পাদিত হয়। কিছু এর সুবিধা আমরা পেতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে, যেটি একটু আগে বলছিলাম, যে মূলত টাইম এবং কস্ট দুটোকে সেভ করে, ইনক্রিজ করে প্রোডাক্টিভিটিকে। ঠিক তাই, যে সে মার্কেটিং টাইমটাকে রিডিউস করে দেয়, প্রোডাক্ট ডেভেলপমেন্টের টাইমটাকে রিডিউস করে দেয়, প্রোডাক্টের কোয়ালিটি বাড়িয়ে দেয়, পারফরমেন্স বাড়িয়ে দেয় কর্মীদের, ম্যানেজমেন্টের, টোটাল ইন্ডাস্ট্রির। কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা এবং গ্রহণযোগ্যতা দুটোকেই বাড়িয়ে নেওয়ার জন্য দারুণভাবে উপকারী হয়। অনেক জায়গায় যে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে প্রথম দিকে বলেছিলাম একটি ফিডব্যাক কার্যক্রম থাকবে, সেই সকল জায়গায় নতুনভাবে সংশোধন করা, রিওয়ার্কিং করা, রিফার্বিশমেন্ট করা, রিকনস্ট্রাক্টেড করা, প্ল্যানকে, ম্যানেজমেন্টকে রিইন্ট্রোডিউস করা, এই সকল বিষয়গুলোকে সে মিনিমাইজ করে নিয়ে আসে। যেহেতু আলাদা আলাদা ওয়ার্কশপে বা ক্ষেত্রে বা কেন্দ্রে, আলাদা ওয়ার্কিং স্টেশনে, আলাদা ম্যানেজমেন্টের মাধ্যমে একই উদ্দেশ্যকে সম্পাদন করার জন্য করা হচ্ছে, তাহলে এটি খুব সহজে মিনিমাইজ করা সম্ভব হয় এবং ম্যানেজ করা সম্ভব হয়। এবং এর মাধ্যমে ক্রিয়েটিভিটিকে দারুণভাবে উৎসাহিত করার সুযোগ হয়, ইনোভেটিভ আইডিয়া তৈরি হয় ওয়ার্কারদের মধ্যে, প্ল্যানারদের মধ্যে। এবং সর্বশেষে যে মার্কেটে এই প্রোডাক্টটি যাবে, সেখানে প্রতিযোগিতামূলক একটি মনোভাব তৈরি করার দারুণ সামর্থ্য তৈরি হয়। তাহলে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং কি, কেন, কিভাবে, আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমরা এর যা বললাম তার নিরিখে আমরা এর চারটি স্তরকে খুঁজে পাই এই কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং ব্যবহার করার বা সম্পাদন করার ক্ষেত্রে। একটি হচ্ছে প্রোডাক্ট ডিজাইন এবং ডেভেলপমেন্টের স্তর, তারপরে আসবে হচ্ছে ট্রেনিং ফেজ বা স্তর বা স্টেজ, যন্ত্রাংশ প্রোডাকশনে যেতে হবে, প্রোডাকশন দিতে হবে, তাহলে যন্ত্রাংশ উৎপাদন স্তর, ম্যানুফ্যাকচারিং ফেজ বা স্টেজ, এবং সর্বশেষে যন্ত্রাংশকে সংযোজন করে ফিনিশড প্রোডাক্ট তৈরি করা অ্যাসেম্বল ফেজ বা স্টেজ। তাহলে প্রোডাক্টকে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা হচ্ছে প্রথম একটি কাজ,
এবং একটি ধাপ। তারপরে সেই অনুসারে যদি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন পড়ে, ট্রেন আপ করার দরকার পড়ে বিভিন্ন কর্মী বাহিনীর স্তরকে, তাহলে সেটি একটি স্তর। জেনে নেওয়া, শুনে নেওয়া, ডেটা বা ইনফরমেশন শেয়ারিং করা, একই অ্যালাইনমেন্ট আনার জন্য প্ল্যানকে শেয়ার করা, টার্গেটকে শেয়ার করা, এবং সর্বশেষে যে দুটো স্তর থাকবে, দুটো ফেজ থাকবে, সেটি হচ্ছে একটা ওই আঙ্গিকে এইবার উৎপাদন করো, ম্যানুফ্যাকচার করো, এবং সর্বসংযোজন করে ফিনিশড প্রোডাক্ট তৈরি করো। এই হচ্ছে মূলত কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের 4টি স্তর। আমরা যা বললাম, যা শুনলাম, যা এতক্ষণ ধরে যে ভাবনার নিরিখে কথাগুলো বললাম, ঠিক সেই নিরিখে আমরা আজকের আলোচনা সর্বশেষ বিষয়টিকে টাচ করতে পারি। সেটা হচ্ছে যে ইকোনমিক্যাল প্রোডাক্ট তৈরি করার নির্ণায়ক কি কি, সেই ক্রাইটেরিয়াগুলো কি কি। ক্রাইটেরিয়া তো কিছুই না আমার মতে, আমার ভাবনায়। কেন? এতক্ষণ ধরে যা আলোচনা করা হলো তাতে বিষয়টা আমরা এরকম বুঝলাম যে মিতব্যয়ী উৎপাদন করতে হবে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়বে এবং বাড়ানো হবে, অথবা কম ন্যূনপাকে সমান থাকবে, কিন্তু সেখানে খরচ কমবে, সময় কমবে, ম্যান পাওয়ারের প্রয়োজন দরকার হলে কম পড়বে, মেশিন ব্যবহারের প্রয়োজন কম পড়বে। সব কিছু জায়গায়, সকল ক্ষেত্রেই ইকোনমিক্যাল হতে হবে, ইকোনমিক হতে হবে, ভাবনার জায়গায়, কাজের জায়গায়। তাহলে আমরা মিতব্যয়ী উৎপাদন করতে পারবো। তাহলে তার ক্রাইটেরিয়াগুলো কি কি? আমরা যে কাঁচামাল ব্যবহার করি সেখানে আমরা যদি মিতব্যয়ী হই, সুনির্দিষ্ট কাঁচামাল ব্যবহার করব, সুনির্দিষ্ট গুণাগুণ সম্পন্ন কাঁচামাল ব্যবহার করব, তাহলে সেটি সম্ভব। সহজলভ্য কাঁচামাল ব্যবহার করব, কাঁচামালের সংগ্রহের এবং সরবরাহের ক্ষেত্রে মূল্যের বিষয়টি ভাবব। যে সকল টুলস এবং ইকুইপমেন্ট, সেটি আরেকটি ক্রাইটেরিয়া। আমি যদি সহজলভ্য এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি তাহলে নিশ্চয়ই আমার এক্ষেত্রে প্রোডাক্টে ইকোনমিক হবে। যে সকল ওয়ার্কিং স্টেশনে আমরা যে সকল দালান কোঠা, কারখানা, গৃহ সম্পদ ব্যবহার করে এই উৎপাদন সম্পন্ন করব, সেখানে যদি আমরা মিতব্যয়িতার চিন্তা, পরিকল্পনা, ব্যবস্থাপনার ক্ষেত্রে রাখি, তাহলে আমরা মিতব্যয়ী উৎপাদন করতে পারব। যে সকল কর্মীকে আমরা ব্যবহার করব বিভিন্ন স্তরে, তারা যদি দারুণ প্রশিক্ষিত হয়, নির্দিষ্ট গুণমান সম্পন্ন হয়, তাহলে আমার প্রোডাক্ট কাঙ্ক্ষিত মাত্রায় যেমন হবে, একই সঙ্গে আমরা কম শ্রমিক ব্যবহার করে বেশি উৎপাদন করার প্রচেষ্টা বা সচেষ্ট হতে পারবো। তাহলে মিতব্যয়ী উৎপাদন করা সম্ভব হবে। বিদ্যুৎ, পানি, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহগুলো, রিসোর্সগুলোকে আমরা যদি কাঙ্ক্ষিত মাত্রায়, সুনির্দিষ্ট প্রয়োজনের নিরিখে, নির্দিষ্ট পরিকল্পনা নিরিখে ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করি, তাহলে মিতব্যয়ী উৎপাদন করা সম্ভব। এরপরে আসবে সকল কর্মকাণ্ড, যাদের মাধ্যমে, যাদের নিয়ন্ত্রণে, যাদের পরিকল্পনায়, যাদের ব্যবস্থাপনায় সম্পন্ন হবে, সেটাকে বলা যেতে পারে এবং বলা হয় ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্ট যদি অত্যন্ত সুনির্দিষ্ট চিন্তার আলোকে পরিচালিত হয়, পরিচালনা করে থাকে, তারা যদি অত্যন্ত প্রশিক্ষিত হয়, তারা যদি নতুন নতুন আইডিয়া জেনারেট করার সক্ষমতা নিয়ে কাজ করে, তাহলে মিতব্যয়ী উৎপাদন করা সম্ভব। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের স্কোপের জায়গাটা কোথায়, কোথায় ম্যানুফ্যাকচারিং প্রসেস কাজ করতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার ক্ষেত্রগুলো এর স্কোপ এরকম আছে, সুযোগ এরকম আছে, এরকম একটি বিষয়। আর তারপরে একটু দেখার চেষ্টা করব এর মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি উৎপাদনের ক্ষেত্রে। ন্যাচারালি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যানুফ্যাকচারিং প্রসেস আসলে কি বলতে চাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস স্কোপ আসলে কি ধারণা দিতে পারে, সেটা হচ্ছে রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। আমরা কত বিস্তৃত পরিসরে এই উৎপাদন কার্যক্রম, উৎপাদন সংশ্লিষ্ট কার্যক্রম করতে পারি, ভাবতে পারি, ব্যবহার করতে পারি, আয়োজন করতে পারি, তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের স্কোপ আমরা নির্ধারণ করে ফেলতে পারবো।
তাই বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, scope of manufacturing process is nothing but to determine or consider the range of activities involved transforming raw materials into finished products or goods, যেটা কিনা কাস্টমারদের ডিমান্ডকে, রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারবে, মিট করতে পারবে। এই স্কোপ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস আসলে নানাবিধ বিষয়ের উপরে ভ্যারি করে, নির্ভর করে, পরিবর্তন হয়। যেমন আমরা বলতে পারি যে কোন টাইপের ম্যানুফ্যাকচারিং হবে, কোন সাইজের বা স্কেলের ম্যানুফ্যাকচারিং হবে, প্রোডাক্টের কমপ্লেক্সিটি কেমন ইত্যাদি বিষয় বিবেচনা করা যেতে পারে। হতে পারে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর এবং মার্কেটের ডিমান্ড কি, তারা কি পেতে চায়, কে দিতে চায়, এই সকল কিছুর উপরেই কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসের স্কোপ, রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ভেরি করতে পারে এবং ভেরি করে সাধারণত। ম্যানুফ্যাকচারিং প্রসেসের কিছু কমন অ্যাক্টিভিটিস এইভাবে আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা স্কোপ নিয়ে দারুণভাবে সীমাবদ্ধ চিন্তাটায় চলে আসতে পারব। যেমন ডিজাইনিংয়ের ক্ষেত্রে দারুণভাবে ম্যানুফ্যাকচারিং প্রসেসের কাজ করার সুযোগ আছে এবং তাই করে। ডিজাইনিং একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্ল্যানিং, সেটা হতে পারে রিসোর্স, ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, টুলস, তারপরে লেবার বা ম্যান পাওয়ার, তাদের কোনভাবে ইউজ হবে সে মেথড, কতটুকু টাইম দরকার পড়বে ইত্যাদি ইত্যাদি, কত সুন্দরভাবে ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি উৎপাদন করা যাবে, সকল কিছু প্ল্যান করার যে একটি বৃহৎ কর্মযজ্ঞ, কর্মক্ষেত্র, সেখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস কাজ করে এবং অবধারিতভাবে কাজ করতে হবে। প্রকিউরিংয়ের জায়গায় কাজ করে, কোনভাবে আমি এই জিনিসগুলোকে সংগ্রহ করতে পারি, কোনভাবে সরবরাহ করতে পারি, সেই বিষয়টি। প্রসেসিং, কোনভাবে কোন বিষয়টিকে প্রসেস করব, প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব, ম্যাটেরিয়ালসকে কোন পদ্ধতির মাধ্যমে ট্রান্সফর্ম করব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। প্রসেসিং একটি দারুণ কর্মক্ষেত্র। কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং এবং সর্বশেষে কাস্টমারদের কাছে মার্কেটে ডেলিভারি দেওয়া, ডেলিভারিং, তার যত রকমের প্রক্রিয়া থাকতে পারে, ট্রান্সপোর্টিং, ডিস্ট্রিবিউটিং ইত্যাদি ইত্যাদি, সকল ভাবনাগুলো, সকল কর্মগুলো এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের আওতাভুক্ত। তাহলে আমরা নিশ্চিতভাবে এখন চিন্তা করতে পারি যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে কাজ করার ক্ষেত্র বা সুযোগ, সেরকম এরকম জায়গাগুলো আছে যে ডিজাইনিংয়ের ক্ষেত্রে, প্ল্যানিংয়ের ক্ষেত্রে, প্রকিউরিংয়ের ক্ষেত্রে, প্রসেসিংয়ের ক্ষেত্রে, কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে, প্যাকেজিংয়ের ক্ষেত্রে, ডেলিভারিংয়ের ক্ষেত্রে, এবং সর্বশেষে এভাবে আমরা বলতে পারি এবং বলা যেতেই পারে যে শুধু ওইগুলো না, আরও অনেক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং প্রসেস কাজ করে। সেটা দৃশ্যত দেখা যাবে কাস্টমারদের কাছে, অথবা দেখা যাবে না, কিন্তু তাদের করতে হয় বা করে, রিসার্চ করে এবং ডেভেলপমেন্ট করে আইডিয়াগুলোকে, প্রসেসগুলোকে, মেথডগুলোকে। মার্কেটিং এবং সেলসের বিষয় নিয়ে দারুণভাবে তারা পর্যালোচনা করে, কাস্টমার সার্ভিস নিয়ে চিন্তা করে, কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন আরও বেশি পাওয়া যায়, কাস্টমারের ডিমান্ড বা ইউটিলিটিকে আমরা কোনভাবে নিয়ন্ত্রিত করতে পারি, প্রভাবিত করতে পারি। এবং সর্বশেষ সত্যিকারভাবে যেটা খুব প্রয়োজনীয় এবং প্রয়োজন হয়ে পড়েছে আজকের দুনিয়ায়, সেটা হচ্ছে রিসাইক্লিং এবং ডিসপোজাল। কি করে আমরা পুনঃব্যবহারযোগ্য করতে পারি প্রোডাক্টকে, প্রক্রিয়াকে, চিন্তাকে, আইডিয়াকে, এবং একই সাথে এগুলোকে যদি ডিসপোজ করতে হয়, সরিয়ে ফেলতে হয়, ক্ষয় করে ফেলতে হয়, নষ্ট করে ফেলতে হয়, সে ভাবনাগুলোও, সেই কার্যক্রমগুলো ম্যানুফ্যাকচারিংয়ের কার্যপরিধির মধ্যে চলে আসবে এবং আসা উচিত। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ, স্কোপ, ম্যানুফ্যাকচারিং প্রসেসের স্কোপ আমরা শুনতে পেলাম, বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখতে চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং প্রসেসের বেনিফিটস কী কী। যা আলোচনা এতক্ষণ যাবৎ হচ্ছিল, এই পূর্বের সেশনগুলোতে হয়েছিল, তার নিরিখে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উৎপাদিত পণ্যের মান সঠিক রাখা, অধিক পরিমাণ উৎপাদন করতে পারা, টেকসই উৎপাদন যা কিনা দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকতে পারে, প্রয়োজন মেটাতে পারে, সেরকম একটি বিষয়, আকর্ষণীয় উৎপাদন করা, দাম কমিয়ে আনা, বাজারের চাহিদা মাফিক উৎপাদন করা,
সঠিক শ্রমিক নিয়োজিত করার সুযোগ তৈরি পাওয়া যায় এবং কাঁচামাল এবং যন্ত্রপাতির সদ্ব্যবহার করা যায়, এই জিনিসগুলোই তো ম্যানুফ্যাকচারিং প্রসেসের বেনিফিট। ম্যানুফ্যাকচারিং প্রসেসকে যদি সুন্দরভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে, নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যায়, তাহলে আমরা এই সকল সুবিধাগুলো আমরা পেতে পারি এবং সত্যিকারভাবেই পাওয়া যায় এবং তার জন্য সচেষ্ট